নমস্কার সবাইকে। আমি শুরু করতে চলেছি ফাঁস গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কেমন লাগছে গল্পটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কিছুক্ষণ আগে হিমানি মামের ঘরে গিয়েছিল, এখন ফিরে এলো, মুখে অনেকটাই প্রশান্তির ছাপ। সে বলল, মামির জ্বর কিছুটা হলেও কমেছে, আর এখন আগের থেকে কিছুটা শান্ত হয়েছে। এই 5-6 ঘন্টার মধ্যে ওরা বমি পায়নি। এখন বললো যে খিদে পেয়েছে, খেতে দাও। যাই দেখি রান্নাঘরে, ওর জন্য হালকা করে একটু চিকেন স্টু বানিয়ে নিয়ে আসি। হিমানির কথায় কিছুটা হলেও বুকে বল পেল সকলে। সকলের মুখে স্বস্তির ছাপ থাকলেও অভয়চরণের অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। তিনি বলে উঠলেন, আমি আগেই বলেছিলাম যে এই প্রেতাত্মা যদি বুঝতে পারে যে তার উদ্দেশ্য সাধন করার জন্য আমরা সঠিক দিশাতেই এগোচ্ছি, তাহলে সেও কিঞ্চিত সাহায্য করবে। কিন্তু মনে রাখতে হবে যে শুধু কিছুক্ষণের জন্যই এই আত্মা মামকে রেহাই দিয়েছে। ভুললে চলবে না যে মামকে সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য শুধু কালকের দিনটাই আছে। আমি এখন বীরেনের সাথে অতি সত্বর দেখা করতে আগ্রহী। আপনারা যারা আমার সাথে যেতে চান তারা তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। অভয়চরণ, সৈকত, মনামি, মালতী আর স্বর্ণালী বেরিয়ে পড়ল বীরেনের বাড়ির উদ্দেশ্যে। বেলা এখন 5:30। ওরা সকলে ট্যাক্সি করে চলেছিল। প্রায় ঘণ্টাখানেক চলার পর মালতীর দেওয়ার নির্দেশ অনুসারে ট্যাক্সি এগিয়ে চলল জিঞ্জিরা বাজারের ভেতর দিয়ে। পাকা সড়ক শেষ হয়ে গেলে সেখানে একটা সরু গলির মুখে ওরা ট্যাক্সি থেকে নেমে পড়ল সবাই। এটা বস্তি এলাকা, চারিদিকে ছোট ছোট ভাঙাচোরা ঘর, গা ঘিনঘিনে অপরিচ্ছন্নতা চারিধারে। তার মাঝেই ছুটোছুটি করে বেড়াচ্ছে মুরগি, কুকুর, শুয়োর এবং অর্ধনগ্ন শিশুর দল। একটি টালির ছাদযুক্ত একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল মালতী। তারপর দরজায় কড়া নেড়ে বলে উঠল, বীরেন, দরজা খোলো বীরেন, দরজা খোলো, তোমার সাথে দেখা করতে দেখো কারা এসেছেন। আরে কন হ্যাঁ? একটি পুরুষ কণ্ঠের আওয়াজ শোনা গেল ভেতর থেকে। তারপরই শোনা গেল দরজা খোলার শব্দ। ওদের সামনে এসে দাঁড়ালো এক শক্তপোক্ত কালো চেহারার বিহারি যুবক, পরনে চেকচেক লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। আরে ইয়ে কোন লোক হে রে মালতী? মালতীর উদ্দেশ্যে বলে উঠল সে, কিন্তু মালতীর কিছু বলার আগেই তার পেছন থেকে সৈকত বলে উঠল, বলছি আমরা কে, তবে তার আগে বলি যে আমরা তোমার কাছে এটার সম্পর্কে জানতে এসেছি। এই বলে সে তুলে ধরল বাড়ি থেকে নিয়ে আসা মোমের পুতুলটাকে। সেটা দেখা মাত্র কেমন যেন পাংশু বর্ণ ধারণ করল বীরেনের মুখ, যেন থরথর করে কেঁপে উঠল তার গুটখার রঙে রাঙানো ঠোঁট জোড়া। আচমকা কাউকে কিছু না বলে সেই স্থান থেকে পড়ে কি মরি করে পালাতে উদ্যত হলো সে। অমনি সৈকত ছুটতে লাগলো তার পিছু পিছু, কিন্তু বেশি দূরে এগোতে পারল না বীরেন। সৈকত তাকে জাপটে ধরে ধরাশায়ী করে ফেলল। আশেপাশের বাড়ি ঘর থেকে লোক জমায়েত হয়ে গেল তাদের দুজনকে ঘিরে। অবশেষে সৈকতের গায়ের জোরের কাছে হার মানতে হলো বীরেনকে। সৈকত তার গেঞ্জি ধরে হিড় হিড় করে টানতে টানতে তাকে নিয়ে গেল বাড়ির ভেতর। অভয়চরণ, মালতী, মনামি আর স্বর্ণালীও ঘরের ভেতরে ঢুকতেই বাইরের কৌতূহলী দর্শকের মুখের উপর দরজা তুলে দিল। সৈকত ডান হাতে ঘুষি পাকিয়ে ছুটে গেল বীরেনের দিকে, মুখে বলতে লাগলো, শালা বদমাস, কেন বেঁচেছিলিস তুই এই পুতুলটাকে মালতীর কাছে? বল শালা বল। তুই জানিস শুধুমাত্র এটার জন্য আজ কত বড় বিপর্যয় নেমে এসেছে একটা বাচ্চা মেয়ের জীবনে? অমনি হাত জোর করে ভেঙে পড়ল বীরেন। मारिए मत बाबूजी, मारिए मत, मैं सब कुछ बता देता हूँ आपको, सच्ची में। অভয়চরণ বীরেনকে সংক্ষেপে বলতে লাগলেন মামের সাথে ওই পুতুলটি কি ঘটিয়েছে তার একটি একটি কথা। অবশেষে তিনি বললেন, আমাদের হাতে বেশি সময় নেই বীরেন, বলো কার আত্মা আবদ্ধ হয়েছিল ওই পুতুলের মধ্যে এবং কি চায় সে? উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বীরেন বলে উঠল, चंद्रनाथ बाबूजी, उस पुतला में चंद्रनाथ गुप्ता का आत्मा कैद है।
जो अभी उस बच्ची पर भारी हो गया है। কে এই চন্দ্রনাথ গুপ্তা? তুমি সবকিছু আমাদের খুলে বলো বীরেন, খুলে বলো। বীরেন যা হিন্দিতে বলতে শুরু করলো তা বাংলায় পরিবর্তিত করলে দাঁড়ায়, আমার পুরো নাম হলো বীরেন্দ্র মোহন তিওয়ারি। আমি আলিপুর জেলে সাফাই কর্মী হিসেবে কাজ করি। তবে ছোটবেলা থেকে আমার মূর্তি তৈরির খুব শখ। প্রথমে মাটি দিয়ে পশু পাখি এবং ছোট ছোট পুতুল তৈরি করতাম। তারপরে বিভিন্ন পুতুলের ছাঁচ সংগ্রহ করে তার মধ্যে মোম গলিয়ে ঢেলে মোমের পুতুলও তৈরি করে থাকি। সেগুলোই হাটের দিনে বিক্রি করতে যেতাম। ভালোই চলছিল। আলিপুর জেলের স্বল্প মাইনের উপরে আরও 2 পয়সা ইনকাম হতো আর কি। মালতি আমাদের এই পাড়াতেই থাকে, তাই আমাকেও চেনে। কিছুক্ষণ চুপ করে থাকলো বীরেন, যেন মনে মনে পরবর্তী কথাগুলো গুছিয়ে নিল। তারপরে আবার বলতে শুরু করলো, আপনারা নিশ্চয়ই জানেন যে আলিপুর জেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে। ওখানে আরও প্রখর নিরাপত্তার মধ্যে ফাঁসির আসামিদের রাখার ব্যবস্থাও আছে। আমাকে মাঝে মাঝে ডিউটি দেওয়া হতো সেই সেলগুলোতেই পরিষ্কার করে আসার জন্য। সেই সূত্রেই আমার পরিচিতি হয় চন্দ্রনাথ গুপ্তা নামক এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে। লোকটা নাকি একদিন তার অন্তঃসত্ত্বা বউ এবং মেয়েকে খুন করে। সেই অপরাধেই শাস্তি হিসাবেই তাকে ফাঁসির সাজায় দণ্ডিত করা হয়। ও মনে পড়েছে, 2 সপ্তাহ আগেই না ফাঁসি দেওয়া হয়েছিল লোকটাকে। খবরের কাগজে এবং নিউজ চ্যানেলেও একবার দেখিয়েছিল খবরটা, বলে উঠল মনামি। হ্যাঁ ম্যাডাম জি। আবার বলতে শুরু করলো বীরেন, লোকটা বড্ড অদ্ভুত ছিল জানেন। ওর বাড়ি ছিল নদিয়া জেলার বাতকুল্লায়। সেখানে সকলে তাকে এড়িয়েই চলতো, কারণ অনেকেই নাকি দেখেছিল যে মাঝে মাঝে গ্রামের শ্মশানে গিয়ে কোন এক অঘরী সাধুর কাছ থেকে সে কিসব মন্ত্রতন্ত্র শেখে। সকলে মনে করে তন্ত্রে সিদ্ধিলাভ করতেই সে তার বউকে আর মেয়েকে বলি দিয়েছে। ফাঁসির হাত থেকে বাঁচতে অনেক চেষ্টা করেছিল লোকটা। বারবার বলতো সে নাকি কাউকে খুন করেনি, কিন্তু আইন তার কথা শোনেনি। এমনকি দেশের রাষ্ট্রপতিও তার জীবন ভিক্ষার আবেদন খারিজ করে দেন। ওর সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই প্রথমে আপত্তি করলেও শেষ মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে আমি ওর কথাগুলো আর ফেলতে পারিনি। সে তোমাকে ঠিক কি করতে বলেছিল? জিজ্ঞাসা করলো স্বর্ণালী। বলছি ম্যাডাম জি। ঠিক করা হয় যে চন্দ্রনাথকে ফাঁসি দেবে কার্তিক কর্মকার নামক এক ফাঁসুরে। চন্দ্রনাথ জেলারের মারফত কার্তিককে বলে পাঠায় সে যেদিন সে চন্দ্রনাথের গলার মাপ নিতে আসবে সেদিন যেন সেই দড়িটাকেও নিয়ে আসে, যা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। কোনো মৃত্যু পথগামী মানুষের শেষ আবদারগুলো কেউই অগ্রাহ্য করে না। যেদিন কার্তিক দড়িটাকে নিয়ে ওর গলার মাপ নিতে এলো, সেদিন আমিও ওর ছেলের সামনেই ঝাড়ু লাগাচ্ছিলাম। অন্যান্য আসামিরা এমন সময় ভয়ে টকটক করে কাঁপতে থাকে বা পায়ে পড়ে কান্নাকাটি করে শেষ রক্ষার চেষ্টা করে, কিন্তু চন্দ্রনাথ সেদিন দিব্যি হাসি খুশি ছিল। কার্তিকের কাছ থেকে দড়িটা দেখতে চাইলো, সেটাকে হাতে নিয়ে কেমন অদ্ভুতভাবে সেটার দিকে তাকিয়ে রইল। ওর চোখে চেয়ে দেখি একটা অপার্থিব হিংস্রতা আর প্রতিশোধপ্রিয়া ঝলকে উঠছিল। কার্তিক ওর গলার মাপ নিয়ে চলে গেল। ও হঠাৎ গারদের ফাঁক দিয়ে আমাকে ডেকে বলল যে, অনেকটা কথা একসাথে বলে একটু হাঁপাতে লাগলো বীরেন। সে তোমাকে ডেকে কি বলল? জানতে চাইলেন অভয়চরণ। সে আমায় বলল যে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেলে যে কোনোভাবে আমি যেন ওই ফাঁসির দড়ির একটা অংশ জোগাড় করি, আর তারপর সেটাকে নিয়ে কিছু কালা জাদুবিদ্যার ক্রিয়াকলাপ করতে হবে, যা সে নাকি সেই অঘরী তান্ত্রিকের কাছে শিখেছিল। ফাঁসুরে কার্তিককে আমি চিনতাম। ফাঁসির দড়িকে অনেকে শুভ মনে করলেও সে করে না। ফাঁসি দেওয়ার দিনেই সেই রাতে দড়িগুলোকে সে পুড়িয়ে দেয়। চন্দ্রনাথের ফাঁসি হয়ে গেলে আমাকে যেভাবেই হোক কার্তিকের ওই দড়িটা পোড়ানোর আগে কিছু অংশ সংগ্রহ করতে হতো। সেদিন সন্ধ্যায় বেশ কিছু বোতল বাংলা মদ নিয়ে গেলাম কার্তিকের বাড়ি। দেখলাম যে চন্দ্রনাথের ফাঁসির দড়িটা ঘরের দেওয়ালের আংটার সাথে ঝুলিয়ে রেখেছে সে। হয়তো কিছুক্ষণ পরেই পোড়াবে সেই অভিপ্রায়। আমি জানতাম যে ও মদে আসক্ত, তাই ওকে নেশার ঘোরে সংজ্ঞাহীন করতে বেশিক্ষণ লাগলো না আমার।
আর সেই সুযোগে কাঁচি দিয়ে দড়িটার ছোট্ট অংশ কেটে নিলাম এমনভাবে যে কার্তিক বুঝতে পারলো না। সেদিন বাড়ি ফিরেই ওই মোমের পুতুলটা বানালাম আর ওর ভিতরে দড়ির টুকরোটা রাখলাম। তারপর তুমি কি করলে জানতে চাইলো মনামি। পরদিন রাতে চন্দ্রনাথের কথা মতো কাছেই একটা শ্মশানে গিয়েছিলাম। সেখানে বৈদ্যুতিক চুল্লি এসে যাওয়ায় সম্ভ্রান্ত ঘরের কেউই তাদের প্রিয়জনদের অন্তিম সংস্কার করে না, শুধুমাত্র বেওয়ারিশ লাশই সেখানে পোড়ানো হয়। সেদিনও তেমন একজনের লাশ পোড়ানো হচ্ছিল। আমি ডোমদের মদের প্রলোভন দেখিয়ে বললাম যে লাশটার খুলি ফাটবার সাথে সাথেই তারা যেন কয়েকটি টুকরো আমাকে দিয়ে দেয়। তারপর অপর একটি দিকে নির্জন একটি স্থানে গিয়ে খুলির টুকরো দুটির গায়ে লেগে থাকা ঘিলু, রক্ত, ছাই এসব খুব ভালো করে পরিষ্কার করলাম। তারপর তার নিচের অংশের মধ্যে ঢাললাম দেশি মদ। আশপাশ থেকে খড়কুটো জমায়েত করে আগুন জ্বালালাম। কলটির ওপরের অংশ নিচের সাথে জুড়ে দিয়ে দু চারটে পাথরের সাহায্যে সেটাকে আগুনের উপরে এমনভাবে বসালাম যাতে আগুনের শিখা সেটাকে শুধুমাত্র স্পর্শ করে। এর সাথেই চন্দ্রনাথের শেখানো একটা মন্ত্র বলে দিতে লাগলাম। এর উদ্দেশ্যই হলো ওই খুলির আসল মালিকের প্রেতাত্মার কাছে অনুমতি চাওয়া যে সে যেন চন্দ্রনাথের আত্মাকে তার মধ্যে প্রবেশ করতে দেয়। মনে হলো সেটাই যেন হলো। কেমন একটা ঝড় উঠলো চারপাশে, বাতাসে ধুলি কণা দিয়ে যেমন একটা ছায়ামূর্তির সৃষ্টি হয় সে যেন ধীরে ধীরে আসতে লাগলো আমার কাছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার গলায় জড়ানো রয়েছে ফাঁসির দড়ি, অপর প্রান্তে যা লটকাচ্ছে। খুলিটির কাছে এসেই মিলিয়ে গেল তার অবয়ব। আমি তখনই আগুন নিভিয়ে দিলাম। তারপরে একটি মদে ভেজানো লাল কাপড় বিছিয়ে তার উপর খুলিটা এবং পুতুলটাকে ভালো করে রেখে তাদের ওপর লাল কাপড়টা জড়িয়ে দিলাম। তারপরে সেখানে গর্ত খুঁড়ে পুঁতে দিলাম কাপড় জড়ানো খুলি আর পুতুলটাকে। এর ঠিক 3 দিন পর আবার রাত্রে শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে ওই খুলি আর পুতুলটাকে বার করলাম। মৃত্যুর আগে চন্দ্রনাথের বলা কথা মতো এখন খুলি থেকে এই পুতুলটার মধ্যেই চলে গিয়েছে তার আত্মা। সেদিন থেকে 3 দিনের মধ্যেই ওটা আমাকে কাউকে বিক্রি করতে হবে, না হলে আমাকেই গ্রাস করবে এই আত্মা। কিন্তু আমি পরের দিনই হাটে পুতুলটাকে বেচতে নিয়ে গেলাম আর বেচে দিতে পারলাম মালতীর কাছে। এইসব কোনো কথা না জেনেই মালতী সেই পুতুলটাকেই পরদিন উপহার দিয়েছিল মামকে। তাই পুতুলটার মধ্যে চন্দ্রনাথের প্রেতাত্মা সঞ্চার হওয়ার পর একটানা 3 দিন সেটা সর্বপ্রথম মামের কাছেই ঘুরেছিল। তাই মামি এখন ওই আত্মার কবলে। বীরেনের বাড়ি থেকে বেরিয়ে ফিরতি পথে ট্যাক্সির ভেতরে বসে অভয়চরণ বাকি সকলকে বললেন, বীরেন জ্ঞানে অজ্ঞানে যে তন্ত্রক্রিয়া করেছে তা বিদেশি কালা জাদু প্রক্রিয়া। নেক্রোম্যান্সি ইউজিং হিউম্যান রিচুয়াল রিক্লাইজ এর সাথে অনেকটাই মেলে। যাই হোক, এখন যখন আমাদের সকলের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে ওই পুতুলটার মধ্যে চন্দ্রনাথের প্রেতাত্মাই ছিল, তাহলে তার উদ্দেশ্য জলের মতো স্বচ্ছ। মনে করে দেখো যে মৃত্যুর আগে অবধি চন্দ্রনাথ বলে গিয়েছিল সে খুন করেনি। আমার বিশ্বাস যে সত্যি সে খুন করেনি। অন্য কেউ ওর অন্তঃসত্ত্বার স্ত্রী ও কন্যাকে খুন করে ওকে ফাঁসিতে ফাঁসিয়েছে এবং সম্পূর্ণ বিনা দোষেই ওকে ফাঁসি কাঠে ঝুলতে হয়েছে। তাই তার আত্মার এখন একটাই উদ্দেশ্য, তা হলো আসল অপরাধীকে শনাক্ত করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। এখন প্রায় রাত 11টা বাজে, আর কিছুই করার অবকাশ নেই। তার মানে চন্দ্রনাথের স্ত্রী এবং কন্যার আসল খুনিকে শনাক্ত করে মামকে বাঁচানোর জন্য শুধুমাত্র কালকের দিনটাই আছে তাদের জন্য। স্বর্ণালীর বুকের ভেতরটা হু হু করে যাচ্ছিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু যে মামলার সঠিক সুরাহা আইন এত বছরে করতে পারল না, সেটা আমরা মাত্র একদিনের মধ্যে কিভাবে করব বাবা? চিন্তা করো না মা, কাল ভোরের প্রথম ট্রেনেই আমাদের বাতকুল্লা যেতে হবে, আর এই ক্ষেত্রে মামকেও ওই স্থানে নিয়ে যেতে হবে। হারা জেতা পরের কথা, কিন্তু আমি শুধু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যেতে চাই।
শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বললেন অভয়চরণ। ঠিক করা হলো যে পরদিন শিয়ালদা স্টেশন থেকে 3:20 ট্রেনটা ধরে অভয়চরণ, সৈকত, মনামি আর স্বর্ণালী বাতকুল্লায় রওনা হবে। অসুস্থ শরীরে মাম ট্রেন জার্নি করতে পারবে না, তাছাড়া অভয়চরণ তার খুব কাছাকাছি থাকতেও পারবেন না, তাই তাকে নিয়ে যেতে হবে বেলার দিকে গাড়ি ভাড়া করে। আর বাতকুল্লায় আসবে হিমানি, অরিন্দমবাবু আর সোমলতা দেবী। তারা এখানে এসে স্থানীয় কোনো হোটেল বা লজ ঠিক করে সেখানে উঠবেন। গাড়িটাকে সারাদিন ব্যবহারের জন্য নিজেদের কাছেই রাখবেন। সেদিন রাতে কারোরই চোখে ঘুমের লেশমাত্র এলো না। মামের অস্থিরতা আজ গোটা দিন অনেকটাই কম ছিল, যদিও সকলে জানে যে এটা শুধু অল্প সময়ের জন্য। সকাল 6টার কিছু আগে অভয়চরণরা ট্রেন থেকে নেমে বাতকুল্লার মাটিতে পদার্পণ করলেন। আজ নিজের আসল পরিচয় গোপন করতে হতে পারে, তাই তান্ত্রিকের বেশ ত্যাগ করে সাধারণ ধুতি পাঞ্জাবি পরে এসেছেন অভয়চরণ। ওদের যেন মাথা কাজ করছিল না। এবার স্টেশন থেকে বেরিয়ে কি করবে, কোথায় যাবে, কার কাছে গেলে চন্দ্রনাথের সম্বন্ধে আরও 2-1 কথা জানতে পারবে। তার কারণ হলো চন্দ্রনাথ বাতকুল্লায় কোন স্থানে থাকত তা বীরন বলতে পারেনি। তবুও স্টেশন থেকে বেরিয়ে ওরা উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক হাঁটতে লাগলো। ঘণ্টাখানেক এইভাবে কাটানোর পর ওরা রাস্তার পাড়ে একটা খাবারের দোকান দেখতে পেল। সেখানে চা, বিস্কুট, পরোটা, ডিম, টোস্ট ইত্যাদি বিক্রি হচ্ছে। দোকানদার এত সকালে ওদের দেখে কেমন যেন একটু অবাকই হলো। ওদের অর্ডার মতন খাবার প্লেটগুলি হাতে ধরিয়ে দিয়ে সে মৃদু হেসে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করব। অভয়চরণ বললেন, হ্যাঁ, নির্দ্বিধায় করুন। আপনাদের তো এখানে এই চত্বরে আগে কখন দেখিনি। আপনারা নিশ্চয়ই এ তল্লাটে নতুন মানুষ। তা কোন দরকারে এখানে এসেছেন আপনারা? মানে বলতে যদি আপনাদের কিছু মনে না করেন তাই আর কি। মুহূর্তের মধ্যে অভয়চরণ ভেবে নিলেন কোন কথাটা দোকানিকে বলবেন আর কোন কথাটা নয়। আসলে আমরা একজনের খোঁজে এসেছি এখানে। দোকানদারের ভ্রুর মাঝে ভাঁজ পড়ল। কার খোঁজ করতে এসেছেন আপনারা এখানে? আমরা একটি এনজিওর সাথে যুক্ত। আমাদের কাজ হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ কষ্ট সকলের সামনে তুলে ধরা ডকুমেন্টারির মাধ্যমে, বুঝলে? শুনেছি এখানকার বাসিন্দা চন্দ্রনাথ গুপ্ত, 2 সপ্তাহ আগে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা চাই ওর পরিবারের সাথে দেখা করতে। তারা এখন কি অবস্থায় দিন কাটাচ্ছে এই বিষয়ে জানতে আর কি। ওর বাড়ির ঠিকানাও নিয়েছিলাম আলিপুর জেল থেকে, কিন্তু কিভাবে যে সেখানে যাব। দাঁড়ান তো মশাই, ওই শয়তানটার কথা এই বাতকুল্লায় সকলেই জানে। ওর মা ওই বাড়িতে শুধু একা থাকে। ওর ভাই কী সব পড়াশুনো করতে গিয়েছে ব্যাঙ্গালোর। আপনারা এখান থেকে একটা কোনো অটো বা রিক্সা নিয়ে বলেন অনামি ক্লাবের কাছে নামতে। ওই জায়গাটা সবাই চেনে, কারণ ওই ক্লাবে বড় করে দুর্গাপুজো হয়। ওখানে নেমে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বাড়ি দেখিয়ে দেবে ও। দোকানদারের দাম মিটিয়ে তাকে ধন্যবাদ দিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল ওরা। রাস্তায় যেতে যেতে হিমানি স্বর্ণালীকে ফোন করে জানালো যে তারা গাড়ি ঠিক করে মামকে নিয়ে বেরিয়ে পড়েছে। প্রায় বেলা 11টা নাগাদ ওদের রিক্সা এসে থামল অনামি ক্লাবের মাঠে। চন্দ্রনাথের বাড়ি কোনটা জিজ্ঞাসা করতে রিক্সা চালক তাদের মাঠের এক অবস্থিত একটি সাদা রঙের দোতলা বাড়ির দিকে দেখিয়ে দিল। রিক্সার ভাড়া মিটিয়ে ওরা এগোতে লাগলো সেই দিকে। কেমন যেন একটা শিরশিরানি ভাব বইতে লাগলো ওদের সকলের শরীরে, কারণ এই বাড়িটাতেই ঘটেছে সেই নৃশংস জোড়া খুন, যার জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে চন্দ্রনাথকে। সে যদি অপরাধী না হয় তাহলে সত্যিকারের খুনি আসলে কে? বাড়ির সামনে গিয়ে ওরা দরজায় কড়া নাড়ল। ওদের সামনে দরজা খুলে দাঁড়ালো এক তরুণ, পরনে ঢোলা ফুলহাতা শার্ট আর পাজামা। কৌতূহলী মুখে জিজ্ঞাসা করল, আপনারা কে এবং কাকে চাইছেন?
সৈকত সেই তরুণকে নিজেদের পরিচয় সম্পর্কে ঠিক সেই কথাটাই বলল যা অভয়চরণ বলেছিলেন ওই খাবারের দোকানদারকে। সব শুনে ছেলেটা তাদের বাড়ির ভিতরে আসতে বলে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় নিয়ে গেল। একজন বয়স্ক মহিলা বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার দুই হাঁটুতে খুব যত্ন সহকারে রসুন তেল মালিশ করছিল হাত কাটা স্যান্ডো গেঞ্জি এবং ময়লা পাজামা পরিহিত এক কালো বলিষ্ঠ চেহারার আরেক মাঝবয়সী ব্যক্তি। প্রথম দেখা তরুণটি সেই মহিলাকে অভয়চরণের সম্বন্ধে জানালে তিনি বেশ বিব্রতই হলেন, তবে ওদের ক্রমাগত অনুরোধ ফেলতে পারলেন না। ওদেরকে বসতে বললেন এবং রাজি হলেন চন্দ্রনাথের সম্বন্ধে আরো তথ্য জানাতে। তিনি বললেন, নমস্কার, আমি শৈলজা গুপ্ত। চন্দ্র ছিল আমার বড় ছেলে, আর যে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে সে আমার ছোট ছেলে ইন্দ্রনাথ। আসলে দিনগতক আগে বাতের ব্যথাটা এত বেড়েছে যে মুকুন্দকে বললাম হাঁটুতে একটু তেল মালিশ করে দিতে। ও আমাদের বাড়ির 24 ঘন্টার কাজের লোক। আচ্ছা মুকুন্দ, তুই যা, এখন আমি ইনাদের সাথে কথা বলে নিই। মুকুন্দ সকলকে প্রণাম জানিয়ে সেই স্থান থেকে প্রস্থান করল। আবার বলতে শুরু করলেন শৈলজা দেবী। আমার স্বামী প্রিয়নাথ গুপ্ত প্রায় 10 বছর আগেই গত হয়েছেন হার্টের ব্যামোতে, কিন্তু ভগবান যে কেন আমাকে এত দুঃখ দুর্দশার মধ্যে বাঁচিয়ে রেখেছেন সেটাই বোধগম্য হচ্ছে না। ফুঁপিয়ে কেঁদে উঠলেন, শাড়ির আঁচল দিয়ে মুখ মুছলেন তিনি। আবার বললেন, আমার স্বামী মুদিখানার দোকান চালাতেন, যেখানে এখন আমি বসি। বলতে পারেন সচ্ছলই ছিল আমাদের পরিবার। চন্দ্র আর ইন্দ্রর মধ্যে প্রায় 9 বছরের তফাৎ ছিল। আমার স্বামী চাইতেন 2 ছেলেকেই লেখাপড়া শিখিয়ে বড় করতে। ইন্দ্র তার সেই স্বপ্ন পূরণ করেছে। অনেক কষ্ট করে হলেও আমি ওকে ব্যাঙ্গালোরে একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছি। কিন্তু কিছুদিনের ছুটিতে ও এসেছে এখানে। কিন্তু চন্দ্র ছিল সম্পূর্ণ বিপরীত। উচ্চ মাধ্যমিকে 2 বার ব্যাক পেয়ে পড়াশুনো ছেড়ে দিয়েছিল সে, বাপের মৃত্যুর পর। তাই সেই বসতো সেই দোকানে। ওর মন সংসারের দিকে টানতে খুব অল্প বয়সেই ওকে বিয়ে দিয়েছিলাম। গরিবের মেয়ে হলেও অপর্ণাকে দেখতে ছিল ভারী সুন্দর। বেশ মানিয়েছিল ওকে চন্দ্রের পাশে। বিয়ের 2 বছর পর ওদের কোল আলো করে টুম্পাও জন্মালো। কিন্তু চন্দ্রর মন যেন সংসারে ঠিক ছিল না। তাকে মদের নেশা ধরলো। মাঝে মাঝে নেশা করে এসে খুব মারত বউকে। ইন্দ্র তো এখানে থাকেই না। আমি আর মুকুন্দ ওকে কত বলতে লাগলাম, আমাদেরও গায়ে হাত তুলতে যেত সে। লোকে বলতো যে শুধু নেশা করাই নয়, ওই কুলাঙ্গারটা নাকি শ্মশানে গিয়ে কোন এক অঘরী সাধুর কাছ থেকে তন্ত্রমন্ত্র শিখত। পরে অবশ্য গায়ের লোকেরা রেগে গিয়ে একদিন মেরে তাড়িয়ে দেয় ওই অঘরীকে। কিছুক্ষণ থেমে পাশে রাখা জলের গ্লাস থেকে কয়েক ঢোক জল খেলেন শৈলজা দেবী। তারপরে আবার বলতে লাগলেন, 5 বছর আগেকার কথা। সেদিন আমি রানাঘাটে গিয়েছিলাম আমার এক দিদির বাড়িতে। দিদির শরীর খারাপের খবর পেয়ে ইন্দ্র গিয়েছিল আমার সাথে। মুকুন্দকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছিলাম। এই বাড়িতে ছিল শুধু চন্দ্র, অপর্ণা আর টুম্পা। অপর্ণা আবার 2 মাসের পোয়াতিও ছিল সেই সময়। সেদিন রাতেই নাকি চন্দ্র মদ খেয়ে এসে খুন করে অপর্ণা আর টুম্পাকে। তবে এত বেশি নেশা করে সে করেছিল সেদিনকে যে খুন করে লাশগুলোকে বাড়িতেই ফেলে রাখে এবং নিজেও সংজ্ঞা হারিয়ে ফেলেছিল। পরের দিন সকালে এখানে ফিরে কড়া নেড়ে কারোর সাড়া না পেয়ে বাধ্য হয়ে আমি মুকুন্দকে বলি দরজা ভাঙতে। আর ভেতরে ঢুকে দেখি তার মানে কেউ নিজের চোখে দেখেনি চন্দ্রনাথকে খুন করতে, তাই তো? ফুট কাটল স্বর্ণালী। এই কথা শুনে একটা অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে গেল শৈলজা দেবীর মুখে। তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন।
বিশ্বাস করো মা, নিজের পেটের ছেলেকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে কোন মা চায়? আমিও চাইনি, কিন্তু পরে মনকে বুঝিয়েছি ওর মতো পাষণ্ডর ওটাই যোগ্য শাস্তি। হয়তো কোনো তন্ত্রসিদ্ধির জন্যই বলে দিয়েছে। নিজের স্ত্রী কন্যাকে যে জোড়া দিয়ে দুজনের গলার নলি কেটেছিল তাতে ওর হাতের চাবি পাওয়া গেছে। তাছাড়া ওর মাতলামি দেখে আমি কেন, গোটা পাড়ার লোক বিশ্বাস করে যে ওর পক্ষে এমন কিছু করা বিন্দুমাত্র অস্বাভাবিক নয়। কোর্টে সকলেই সাক্ষী দিয়েছিল ওর বিরুদ্ধে। ঠিক এমন সময়ই স্বর্ণালীর মোবাইলে এলো হিমানির ফোন। সেটাকে রিসিভ করতেই ওপার থেকে শোনা গেল হিমানির দুশ্চিন্তাগ্রস্ত গলার আওয়াজ। হ্যালো স্বর্ণ, দেখ না, বাতকুল্লায় ঢুকতেই মামের শরীরটা আবার খারাপ হয়ে গেল। এখন গাড়ির ভেতরে বসে সারা শরীরে ঠকঠক করে কাঁপছে, জ্বরটাও অনেক বেড়ে গিয়েছে, মাঝে মাঝে চোখ উল্টে যাচ্ছে, ওর মুখ থেকে বমির বদলে গ্যাজলা বেরোচ্ছে। কি করবো কিছুই বুঝতে পারছি না। আর ও অভয়চরণকে কিছু বলতে চাইছে। স্বর্ণালী সঙ্গে সঙ্গে ফোনটা অভয়চরণকে দিল। অভয়চরণের কানে ভেসে এলো ছোট্ট মামের কচি গলার আওয়াজ। জেঠিমণি, সে আমাকে কানে কানে বলছে আজকের মধ্যেই তার ইচ্ছা পূরণ না হলে আমাকে সাথে করে নিয়ে যাবে জেঠিমণি। আচ্ছা জেঠিমণি, আমি কি আজকেই মরে যাব? এই নিষ্পাপ শিশুর কাতর কণ্ঠে করা প্রশ্নে চোখে জল এসে গেল অভয়চরণের মতো কঠোর ব্যক্তিরও। তিনি অস্ফুট কণ্ঠে বলে উঠলেন, না মা, না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবই। জেঠিমণি, তবে সে আমাকে আরো বলেছে যে শেষবারের জন্য সে আপনাকে একটা সাহায্য করতে চায়। জেঠিমণি জেঠিমণি, কিন্তু তার জন্য আপনাকে তার সামনে দাঁড়াতে হবে। অভয়চরণ এই বিষয়ে আরো বেশি কথা জিজ্ঞেস করতে চাইছিলেন মামকে, কিন্তু তার আগেই সংজ্ঞা হারিয়ে গাড়ির সিটে ঢলে পড়ল মাম। ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে কেটে গেল। ওদিকে অভয়চরণ দেখলেন যে শৈলজা দেবী আর ইন্দ্রনাথ কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছে তার দিকে। তাদের সাথে আর বেশি কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে এলো অভয়চরণরা। বাড়ির সদর দরজা দিয়ে বেরোনোর সময় হঠাৎ ইন্দ্রনাথ যেন চুপিসারে ডাকলো তাদের। তারপর ফিসফিস করে বলল, জানি না এই কথাগুলো আপনাদেরকে বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না যে দাদা বৌদি আর টুম্পাকে খুন করতে পারে। এই কথাগুলো শুনে সকলে বেশ অবাক হলো। তবে তার সাথে সাথে ওরা সকলেই মনে মনে ঠিক করে নিল চন্দ্রনাথ যে সত্যি আসল অপরাধী নয়, এবং এটা যে তারা জানে এই কথাটাকে ইন্দ্রনাথের সামনে প্রকাশ করা যাবে না, বরং তার সামনে চন্দ্রনাথকেই দোষী বানিয়ে তাকে উত্তেজিত করে তার নিজের সপক্ষে করা যুক্তিগুলোকে শুনে নিতে হবে। আপনার এমন মনে হওয়ার কারণ কি? জিজ্ঞাসা করল সৈকত। আসলে ছোটবেলা থেকে দাদা আর আমি একসাথেই বড় হয়েছি। হ্যাঁ, মানছি দাদা সঙ্গদোষে নেশাখোর হয়ে উঠেছিল, পড়াশুনো বিশেষ করতো না, কিন্তু ওর মনটা সত্যি খুব ভালো ছিল। নিজের অন্তরে সে সত্যিই ভালোবাসতো অপর্ণা বৌদি আর টুম্বাকে। কিন্তু সে তো নেশা করে তাদের মারধর করত, বলল মনামি। এই ধরনের দাম্পত্য কলহ আর যে কোনো 5টা পরিবারই হয়ে থাকে, বিশেষ করে স্বামীর মনে যখন এমন সন্দেহ দানা বাঁধে যে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। কি বলতে চাইছো তুমি? সব খুলে বলো তো আমাদের, বলল স্বর্ণালী। ওই ওপাশের নীল রঙের 3তলা বাড়িটা দেখতে পাচ্ছেন? ওখানে সায়ন্তনদা থাকে। বিশাল বড়লোকের একমাত্র ছেলে সে, দেখতেও খুব সুন্দর, এখনো বিয়ে করেনি। মা বাবা গত হয়েছে বেশ কিছুদিন আগে। ও নিজেও একটি সরকারি স্কুলের শিক্ষক। দাদা মনে করত বৌদির
ওর সাথে মানে প্রেমের সম্পর্ক আছে। শুধু সেই না, বাকি গ্রামের লোকেরাও মাঝে মাঝে নাকি বৌদিকে ওর সঙ্গে হেসে গল্প করতে দেখেছে। এমন হতেই পারে যে দাদা ভেবেছিল যে বৌদির গর্ভের সন্তান তার নিজের নয়, ও সায়ন্তনদার। তাহলে তোমার দাদার ওই তন্ত্র সাধনার কথা আর তোমার মা এইসব কথা আমাদের কাছ থেকে লুকিয়ে গেলেন কেন? জিজ্ঞাসা করলেন অভয়চরণ। ওই তান্ত্রিকের সাথে দাদা মিশত এই কথা ঠিক, কিন্তু বলুন তো, যদি সে বলে দিতেই চাইতো তান্ত্রিকের কথা মতো, তাহলে নিশ্চয়ই সেই সময় এত মদ্যপান করতো না। ওদেরকে খুন করে লাশগুলোকে আর ছোড়াটাকে নিশ্চয়ই নিজের ঘরে ফেলে রাখতো না। আর মা হয়তো এইসব কথা চেপে গেলেন নেহাতি চক্ষু লজ্জার খাতিরে। নিজের মৃত বৌমার চরিত্রেই আঙুল উঠবে ভেবে হয়তো। কি বুঝলেন তো, এই কারণেই হবে। কিন্তু এমনও তো সম্ভব যে অপর্ণার পরকীয়া সম্পর্ক আছে, সেই রাগই তাকে খুন করেছে চন্দ্রনাথ। আর যেহেতু টুম্পা সেটা দেখে ফেলেছে, তাই তাকেও মানে। স্বর্ণালীর কথা শেষ হওয়ার আগেই ইন্দ্রনাথ বলে উঠল, আমার মনে কিন্তু অন্য ধারণা আছে। সেই সময় আমি এই বাড়িতেই থাকতাম। একদিন কি যেন একটা কাজে পুকুর পাড়ে গিয়েছি, দূর থেকে দেখলাম বৌদি আর সায়ন্তনদাকে কি যেন একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে। দুজনেই যেন একেবারে মারমুখী হয়ে উঠেছিল। তারপর দেখলাম দুজনেই রাগে গজরাতে গজরাতে একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সেই স্থান থেকে চলে গেল। আমার মনে হয় এতদিন ধরে বৌদি দাদার হাতে মার খেয়েও সায়ন্তনদার সাথে নিজের সম্পর্কের কথা অস্বীকার করছিল। হয়তো সেদিন সায়ন্তনদাকে বলেছিল যে সে আর পারছে না তাকে আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখতে। সায়ন্তনদা রাজি হয়নি। সায়ন্তনদা রাজি না হলে হয়তো বৌদি বলেছিল যে সে এবার নিজের মুখে ফাঁস করে দেবে তার গর্ভের সন্তানের সত্যি পরিচয়। তাই হয়তো সায়ন্তনদাই। যাই হোক, মনে হয় না এখন আপনাদের এসব বলে আর কোনো লাভ হবে, যখন আসল মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমি আসলে এখনো পড়ছি, কোনো চাকরি পাইনি, নাহলে আরও ভালো উকিলের ব্যবস্থা করতাম দাদার জন্য। আচ্ছা, এখন তাহলে আপনারা আসুন। এই বলে ইন্দ্রনাথ ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এখন প্রায় দুপুর 3টে বাজে। কিছুক্ষণ আগেই আবার হিমানি ফোন করে জানিয়েছে যে ওরা বাতকুল্লায় পৌঁছে গিয়েছে এবং স্টেশন সংলগ্ন একটা হোটেলে উঠেছে। আপাতত মাম হোটেলের বিছানায় পড়ে ঘুমোচ্ছে। এছাড়া হিমানির বর অশোকও ফোন করে জানিয়েছে তাদের যে সে আজ রাতেই চেন্নাই থেকে কলকাতার ফ্লাইট ধরবে। এরপর আর ওদের কারোর কোনো সন্দেহ রইল না যে অভয়চরণের পরবর্তী গন্তব্য হতে চলেছে সায়ন্তনের বাড়ি। সেই বাড়ির সদর দরজায় করাঘাত করতে স্বয়ং সায়ন্তন এসে দরজা খুলল। সে অবাক মুখে ওদের কিছু বলতে যাবে, এমন সময় নিজের সর্বশক্তি দিয়ে অভয়চরণ তার হাত ধরে টেনে তাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলেন। আরে আরে, হচ্ছেটা কি? কারা আপনারা? এভাবে ঘরে ঢুকে পড়ছেন কেন? চিৎকার করে উঠল সায়ন্তন। অভয়চরণের ইশারায় সৈকত ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ করে দিল। মিথ্যে কথা বলেনি ইন্দ্রনাথ। সায়ন্তনের চেহারা একেবারে রাজপুত্রের মতোই। সকলকে অবাক করে অভয়চরণ পরনের পাঞ্জাবির পকেট থেকে বের করলেন একটি রুদ্রাক্ষের মালা। তারপর সেটাকে ধরে নিজের হাত প্রসারিত করলেন সায়ন্তনের দিকে। মনে মনে বলে যেতে লাগলেন একটি গোপন মন্ত্র, এবং যার কাজই হলো অপর মানুষকে সম্মোহন করা এবং মনের গভীর থেকে সত্যি বের করে আনা। কেমন একটা ঝড়ের মতন সৃষ্টি হলো সেই ঘরের ভেতরে। জানলার পাল্লাগুলো সশব্দে খোলা পড়া করতে লাগলো। সেই তীব্র হাওয়ার দাপটে যেন ছিটকে গিয়ে পিছনের দেওয়ালের সাথে সেঁটে গেল সায়ন্তনের মতো লম্বা চওড়া বলিষ্ঠ শরীরের যুবক। অভয়চরণের হাতের রুদ্রাক্ষের দিকে তাকিয়ে থাকতে থাকতেই যেন বন্ধ হয়ে এলো তার দুই চোখ। এবার অভয়চরণ প্রশ্ন করলেন, তুমি কি অপর্ণা বলে কাউকে চিনতে সায়ন্তন?
চোখ বন্ধ রেখেই কেমন যেন যান্ত্রিক কণ্ঠস্বরে বলে উঠল, হ্যাঁ চিনতাম। তোমার সঙ্গে তার কি সম্পর্ক ছিল? সে আমাকে নিজের ভাইয়ের চোখে দেখত, সে হিসেবেই আমার সঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা করত, কিন্তু আমি তাকে অন্য নজরে দেখতাম, মনে মনে কামনা করতাম, ভালোবাসতাম। এই কথা শুনে যার পরনাই অবাক হলো সেখানে উপস্থিত সকলে। অভয়চরণ কিন্তু প্রশ্ন করা থামালেন না। যদি তাই হয় তাহলে অপর্ণার গর্ভের সন্তান কার ছিল? তুমি কি কখনো তাকে জোর করেও? না, কখনোই না। অপর্ণার ইচ্ছের বিরুদ্ধে আমি কখনো কোনোদিনও কিচ্ছু করিনি। ওর গর্ভে ওর স্বামী চন্দ্রনাথেরই সন্তান ছিল। সেদিন পুকুর পাড়ে তোমাদের মধ্যে কি নিয়ে বচসা হয়? সেদিন আমি আর থাকতে পারিনি। অপর্ণাকে জানিয়েছিলাম নিজের মনের কথা। সেটা শুনেও খুব রেগে যায় এবং আমাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এটা শুনে আবার সকলে যেন আকাশ থেকে পড়ল। তারা বুঝতে পারল যে ইন্দ্রনাথের অনুমান কতটা ভুল ছিল। এবার মোক্ষম প্রশ্নটা করলেন অভয়চরণ। তুমি কি অপর্ণার টুম্পাকে খুন করেছ সায়ন্তন? না, না, কখনোই না। তাহলে তোমার কি মনে হয় তাদেরকে কে খুন করতে পারে? আমি জানি না। এটা বলেই কেমন যেন শিথিল হয়ে মেঝেতে ঢলে পড়ল সায়ন্তন। ওরা সকলে চূড়ান্ত আশাহত হলো, কারণ এই অবস্থায় সায়ন্তন সত্যি কথাই বলেছে। তার মানে অপর্ণা টুম্পার হত্যাকারী অন্য কেউ। কিছুক্ষণ পরেই ওর আবার জ্ঞান ফিরে আসবে। এখানে আর থাকতে কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের। এই বলে সেই বাড়ির দরজা খুলে বেরিয়ে গেলেন অভয়চরণ। তার পেছনে বেরোলো বাকিরাও। বিমর্ষ চিত্তে ওরা সকলে চলছিল রাস্তা দিয়ে। তার মানে কি সত্যিই তারা অপর্ণা আর টুম্পার আসল হত্যাকারীকে খুঁজে বের করতে পারবে না? সত্যিই কি কালকের সূর্য দেখতে পাবে না মাম? এর আগে কখনো নিজেকে এত বিচলিত মনে হয়নি অভয়চরণের। বাইরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়েছে। ঘড়ি বলছে এখন বাজে 6:30, অর্থাৎ আর মাত্র 5-5.5 ঘন্টা তাদের হাতে আছে আসল অপরাধীকে শনাক্ত করে মামকে চন্দ্রনাথের প্রেতাত্মার হাত থেকে বাঁচানোর। হঠাৎ অভয়চরণের মনে পড়ে গেল মামের বলা কথা মতো ওই প্রেতাত্মাই তাকে একটি শেষ সাহায্য করতে চায় এবং তার জন্য তাকে সশরীরে মামের সামনে দাঁড়াতে হবে। কি সাহায্য করতে চায় ওই প্রেতাত্মা? সেটা দিয়ে কি মামকে বাঁচানো যাবে? তার নিজের দম বন্ধ হয়ে আসুক না কেন, নিজের মৃত্যু অবধি হোক না কেন, তাকে মামের সামনে দাঁড়াতেই হবে। মনে মনে দৃঢ় সংকল্প করে অভয়চরণ এগিয়ে যেতে লাগলো সেই হোটেলের দিকে যেখানে হিমানীরা মামকে নিয়ে উঠেছে। হিমানীরা মামকে নিয়ে যে হোটেলে উঠেছে রিক্সা করে, সেদিকেই চলেছিল ওরা সকলে। হঠাৎ পাশে বসা সৈকতের উদ্দেশ্যে অভয়চরণ বলে উঠলেন, আজ রাত ঠিক 10টা নাগাদ আমাদের এখানকার স্থানীয় কোনো শ্মশান ভূমিতে যেতে হবে। সেখানে গিয়ে একটি বিশেষ পূজা করতে হবে আমায়। মামকে নিয়েও আসতে হবে সেই স্থানে। তাহলেই চন্দ্রনাথের আত্মা আমাকে শেষ কি সাহায্য করতে চায় তা আমি বুঝতে পারবো। কিন্তু আপনার কাছাকাছি মামকে আনলে তো। সৈকতের কথা শেষ হওয়ার আগেই অভয়চরণ বলে উঠলেন, আশা করি এই বিপত্তি থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা আমি করতে পারবো। শোনো, তোমরা ঠিক রাত 10টার সময় মামকে শ্মশানে নিয়ে আসার প্রস্তুতি নাও। মনে রাখবে, আজকের দিনের একটি একটি মুহূর্ত কিন্তু মামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একেবারেই দেরি করবে না। সেই হোটেলের কাছেই চলে এসেছিল তাদের রিক্সা দুটো। সকলে নেমে গেলেও অভয়চরণ নামলেন না। তিনি রিক্সা চালককে বললেন, এখানে যেদিকে বাজারটা আছে আমাকে সেই দিকে নিয়ে চলো। বেশ কয়েকটি জিনিস কেনার দরকার আছে আমার। অভয়চরণকে বিদায় জানিয়ে বাকি সকলে দুরু দুরু বুকে এগিয়ে গেল হোটেলের দিকে। রাত 9টা নাগাদ আবার নিজের পরিচিত গেরুয়া বেশে অনাবৃত গায়ে কাঁধের ভারী ঝোলাটা সামলে ধীরে ধীরে শ্মশানের দিকে অগ্রসর হতে লাগলেন অভয়চরণ। বাতকুল্লায় স্থানটি এমনিতেই লোকালয় থেকে দূরে, তার উপরে এটা মফস্বল শহর।
তাই এই সময়েও এই স্থানের অন্ধকার এবং নিস্তব্ধতা যেন মনে করিয়ে দিচ্ছিল যে এটা মধ্যরাত্রি। কিছুক্ষণ আগেই হিমানি ফোন করেছিল অভয়চরণকে, তাকে উন্মাদের ভঙ্গিতে জানিয়েছিল যে হয়তো সত্যি মামের শেষ সময় উপস্থিত। মামের শরীরের বিভিন্ন অঙ্গগুলো যেন বেঁকে যাচ্ছে। মাঝে মাঝে সে বলছে যেন কেউ কোনো অদৃশ্য দড়ির ফাঁস লাগিয়ে তার গলায় পরিয়ে ধীরে ধীরে রুদ্ধ করতে চেষ্টা করছে তার শ্বাস প্রশ্বাস। নাইলনের টুকরো সহ বমির সাথে এখন তার শরীর থেকে বেরোচ্ছে চাপচাপ রক্ত। কিছুক্ষণ আগেই অজ্ঞান হয়ে গিয়েছে মাম, অর্থাৎ শেষ মুহূর্তে আরও ভয়ানক হয়ে উঠেছে এই প্রেতাত্মা। এত কিছু শুনেও বিন্দুমাত্র বিচলিত হননি অভয়চরণ। তিনি শুধু একটি কথাই হিমানিকে বলেছিলেন যে তার কথা মতো তারা যেন ঠিক সময়ে মামকে শ্মশানে নিয়ে চলে আসে। তাকে একবার শেষ চেষ্টা করতেই হবে। এর জন্য একটি অত্যধিক ভয়ঙ্কর সাধনা তিনি করতে চলেছেন, যার নাম হলো বেতাল সাধনা। বেতাল হলেন দেবাদিদেব মহাদেবের আজ্ঞাধীন বাহক। তার শক্তি ডাকিনী, হাকিনী, ভূত, প্রেত বা পিশাচের থেকেও আরো অনেক বেশি। সাধারণ অবস্থায় অভয়চরণ নিজে মামের সংস্পর্শে আসতে পারছেন না বলে তার ভেতরে থাকা কোনো এক শুভ শক্তি কোন এক অপশক্তির ছায়ায় আসতে বিরোধিতা করছে। কিন্তু বেতাল কোনো অপশক্তি নয়। তাই অভয়চরণের বিশ্বাস এই বেতাল তাকে মামের উপর বিস্তারিত চন্দ্রনাথের প্রেতাত্মার হীনকারক প্রভাব থেকে রক্ষা করবে। শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলি ওই প্রেতাত্মার কাছ থেকে তার কাছে পৌঁছে দিয়ে যাবে, যা দিয়ে হয়তো তিনি আসল হত্যাকারীকে শনাক্ত করতে পারবেন। শ্মশান সংলগ্ন একটি ভাঙা শিব মন্দির আছে। বহুদিন থেকে বোধহয় এটা পরিত্যক্ত, ঘন বন জঙ্গল, আগাছার ভিড় চারপাশে। সেই মন্দিরে ঢুকে সাপখোপের বিন্দুমাত্র ভয় না পেয়ে প্রথমে পরম ভক্তি ভরে শিব পূজা সারলেন অভয়চরণ। একজন বৌদ্ধ তান্ত্রিক হওয়া সত্ত্বেও তিনি শিবের পূজায় পারদর্শী, কারণ শিবের ভৈরব বা মহাকাল রূপের পূজার উপাচার হিন্দু তথা বৌদ্ধ দুটি ধর্মেই উল্লেখিত। এরপর মন্দিরের বাইরে বসে সামনের একটি স্থান পরিষ্কার করে নিজের চারিধারে মন্ত্রপুত সর্ষের দানা বিছিয়ে একটি সুরক্ষা বলয় আঁকলেন তিনি। নিজের একপাশে একটি ত্রিকোণাকৃতি হোমকুণ্ড স্থাপন করলেন এবং ঠিক তার পাশেই মাটির উপরে বিছিয়ে দিলেন কিঞ্চিত শুকনো খড়। এক হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে বেতাল মন্ত্র জপ করতে লাগলেন তিনি, অন্য হাতে মাসকলাই ডালের দানা নিয়ে আহুতি দিতে লাগলেন হোমকুণ্ডে। কিছুক্ষণের মধ্যেই চারদিকে প্রবল ঝড় উঠল। শ্মশানভূমির সকল ধুলো এবং গাছের শুকনো পাতা পাক খেয়ে খেয়ে উঠতে লাগলো চারিধারে। আকাশে ঝলকে উঠল বজ্রবিদ্যুৎ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সুরক্ষা বলয়ের ভেতরে সবকিছু যেন শান্ত নিরুদ্বিগ্নই রয়ে গেল। হোমকুণ্ডের আগুন নেভালেন অভয়চরণ, তবে মন্ত্র জপ করা বন্ধ করলেন না তিনি। এখন তিনি কলাইয়ের দানাগুলিকে ছুঁড়ে মারতে লাগলেন শুকনো খড় বিছানো স্থানে। ঠিক সেই মুহূর্তে শ্মশানের বিভিন্ন স্থান থেকে যেন তীব্র চিৎকারের আওয়াজ শোনা গেল। তার যেন মনে হলো শ্মশানে উপস্থিত সকল প্রেত সারি সারি হয়ে জ্বলন্ত চোখ মেলে তার দিকে চেয়ে আছে। তারা যেন চিৎকার করে বলছে, বন্ধ করো সব সাধনা, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ঠিক এমন সময় কলাইয়ের দানাগুলি খড়ের উপরে পড়তেই দপ করে আগুন জ্বলে উঠল সেই স্থানে। ধীরে ধীরে সেই আগুন এক বৃহদাকার পুরুষের রূপ নিতে থাকলো। বেতালকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার জ্বলন্ত চরণে ধূত্রার মালা এবং পঞ্চমেধ, বাদাম, কিশমিশ, শুকনো নারকেল, পদ্মবীজ এবং খেজুর অর্পণ করলেন অভয়চরণ। সাথে মনে মনে বললেন, হে সর্বশক্তিমান বেতাল, এসো বিরাজ করো আমার চোখে। ঠিক সেই সময় অদূরে গাড়ির আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পরেই দেখা গেল মামকে পাজাকোলা করে নিয়ে আসছে হিমানি, সাথে সৈকত, স্বর্ণালী, মনামি এবং অরিন্দম বাবু এবং সোমলতা দেবী। অভয়চরণের কাছে এসে তারা বেতালের অগ্নি নির্মিত শরীর দেখে শিউরে উঠলেন। অভয়চরণের ইশারা অনুযায়ী তারা মামের অচৈতন্য শরীরটা সুরক্ষা বলয়ের ঠিক বাইরে রেখে যতটা পারল সেই স্থান থেকে পিছিয়ে গেল। ওদের সকলের চোখের সামনে মামের শরীরটা যেন ধীরে ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠতে লাগলো।
মাটি থেকে কয়েক হাত উপরে উঠে তার দেহ চক্রকারে ঘুরতে লাগলো। ওরা সকলেই দেখতে পেল যে মাম বাতাসের উপরে শুয়ে থাকলেও আরও একটি কালো অবয়ব যেন ধীরে ধীরে উঠে বসলো তার বুকের উপর থেকে। কিন্তু এ কি? সেই ছায়ামূর্তির দুই পাশে দেখা যাচ্ছে আরো দুটি অবয়বকে, যার মধ্যে একটির আকৃতি অন্যদের থেকে অপেক্ষাকৃত ছোট। তার মানে চন্দ্রনাথ শুধু একা আসেনি, সে নিয়ে এসেছে অপর্ণা এবং টুম্পার প্রেতাত্মাকেও। বিষয়টা পরিষ্কার হলো অভয়চরণের কাছে। এই দুজনেও এখনো জানে না তাদের হত্যাকারী কে, তাই তারা শুধু চায় যে মৃত্যুর ক্ষণিক আগে তারা যা উপলব্ধি করেছিল সেটাই অভয়চরণকে দেখাতে। হয়তো এর থেকেই তিনি কোনো সূত্র পাবেন অপরাধীকে চিহ্নিত করার জন্য। এই শেষ সাহায্যটাই করতে চেয়েছিল চন্দ্রনাথ। ওদিকে বেতাল তার জ্বলন্ত ডান হাতটি প্রসারিত করল এই তিন প্রেতাত্মার দিকে। তারা যেন একসাথে মিলিত হস্তে চেপে ধরল বেতালের সেই জ্বলন্ত হাত। এবার নিজের বাঁ হাতটি প্রসারিত করল বেতাল, সেটিকে নিয়ে গেল অভয়চরণের কপালে। কিন্তু এই আগুনের স্পর্শে কোনো ক্ষতি হলো না অভয়চরণের, শুধু পূর্বেকার কিছু ছিন্ন বিচ্ছিন্ন স্মৃতি যেন বায়োস্কোপের মতন খেলে যেতে লাগলো তার বন্ধ চোখের সামনে। 5 বছর আগেকার সেই মর্মান্তিক দিনটা। সন্ধ্যার কিছু পরে মদ্যপ অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরল চন্দ্রনাথ। অপর্ণা সেই সময় ব্যস্ত ছিল রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে। ওদিকে টুম্পা বিছানায় বসেছিল স্কুলের বই খাতা খুলে। চন্দ্রনাথ বাড়ি ফিরেই ধুমধুমার ঝগড়া লাগিয়ে দিল অপর্ণার সাথে। কোনো কারণ ছাড়া তার চুলের মুঠি ধরে লাগিয়ে দিল 2-1 ঘা চড় থাপ্পড়। টুম্পা বিছানা থেকে নেমে এসে বারবার বাবার হাতে মায়ের লাঞ্ছিত হবার দৃশ্য দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। এতদিন ধরে স্বামীর অত্যাচার সহ্য করে এই প্রথমবার তীব্র প্রতিবাদ করে উঠল অপর্ণা। সেও চিৎকার করে ছুটে এলো চন্দ্রনাথের কাছে। তারপরে তার গালে সপাটে কষিয়ে দিল একটা চড়। নেশাগ্রস্ত চন্দ্রনাথ বেশ অবাক হয়ে গিয়ে আবার তেড়ে যেতে উদ্যত হলো অপর্ণার দিকে, কিন্তু পারল না। অত্যাধিক নেশার চোটে সে সংজ্ঞাহীন অবস্থায় এলিয়ে পড়ল বিছানার ওপর। অপর্ণা টুম্পাকে বুকে জড়িয়ে ধরল। কাঁদিস নে মা, কাঁদিস নে। আজকে রাতটা শুধু অপেক্ষা কর, তোর ঠাকুমা কালকে রানাঘাট থেকে ফিরে আসুক, তারপরে আমি তোকে নিয়ে এখান থেকে দিদা দাদুর কাছে চলে যাব। আর কখনো ফিরে আসবো না আমরা এখানে। ঠিক সেই সময় বাড়ির সদর দরজার বাইরে থেকে এলো কড়াঘাতের শব্দ। এই সময় কে এলো বাড়িতে এই ভেবে অপর্ণা বেশ অবাকই হলো। অনেকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না আগন্তুকের কাছ থেকে, শুধু বেজেই চলল কড়া নাড়ার আওয়াজ। বেশ বিরক্ত হয়ে অপর্ণা ছুটে গিয়ে খুলে দিল দরজাটা। আর নিমেষের মধ্যে একটি কালো মাস্কে মুখ ঢাকা ব্যক্তি গায়ের জোরে দরজা ফাঁক করে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। অপর্ণা চমকে উঠে চিৎকার করে বাড়ির বাইরে ছুটে যেতে উদ্যত হলো, কিন্তু তার আগেই বাড়ির দরজা বন্ধ করে দিল নবগত ব্যক্তি। তারপর নিজের গ্লাভস পরা 2 হাত দিয়ে অপর্ণার মুখ চেপে ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো রান্নাঘরের দিকে। টুম্পা ছুটে এলো বিছানায় পড়ে থাকা চন্দ্রনাথের দিকে। তারপরে তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, বাপি বাপি, ওঠো বাপি, দেখো ওই লোকটা মাকে মেরে ফেলছে, ওঠো বাবা, ওঠো বাপি, মাকে বাঁচাও। এই নিষ্ফল হলো সেই নিষ্পাপ শিশুর কাতর আকুতি। চৈতন্য ফিরে এলো না চন্দ্রনাথের। অগত্যা টুম্পা নিজেই ছুটে গেল রান্নাঘরে। নিজের সর্বশক্তি দিয়ে অচেনা লোকটার কোমরের পোশাক ধরে তাকে দূরে সরাতে চেষ্টা করলো মায়ের থেকে। লোকটা পেছনে ঘুরল, তখন তার গ্লাভস পরিহিত হাতে ঝিলিক মারছে রান্নাঘরের সবজি কাটার ধারালো ছোড়াটা। সে টুম্পার চুলের মুঠি ধরে টেনে তুলে বিদ্যুতের গতিতে ছোড়াটার একটা পোঁচ লাগালো টুম্পার ছোট্ট গলাটার মাঝে। কিছুক্ষণ রান্নাঘরের মেঝেতে পড়ে রক্তের সাগরে ভাসতে ভাসতে ছটফট করতে করতে টুম্পার ছোট্ট দেহটা নিথর হয়ে গেল ধীরে ধীরে। আতঙ্কে কিছুক্ষণ যেন বিহুবল হয়ে রইল অপর্ণা। তারপর সেও উন্মাদের মতো চিৎকার করে লোকটাকে আঘাত করার মতো কিছু না পেয়ে সামনেই পড়ে থাকা কাঁটা চামচ তুলে নিল। তারপরে সেটাকে লোকটার বাঁ কাঁধের কাছে বাহুর উপরিভাগে বিধিয়ে দিল, মারল একটা হ্যাঁচকা টান। সেই স্থানে লোকটার জামা ছিঁড়ে গিয়ে বেরিয়ে এলো কয়েকটা রক্তের ফোঁটা। লোকটা
ব্যথায় চিৎকার করে উঠল। তারপরে শালি হারামজাদি বলে ধাক্কা মেরে দূরে ঠেলে দিল অপর্ণাকে। রান্নাঘরের দেওয়ালে মাথা ঠুকে গিয়ে অপর্ণা চিৎকার করে উঠল। সেই সুযোগটাই নিল লোকটা। সে টুম্পার মতো একই কায়দায় এবার ছোড়াটা চালালো অপর্ণার গলায়। কিছুক্ষণের মধ্যেই মৃত মেয়ের পাশে পড়ে রইল মায়েরও রক্তাক্ত মৃতদেহ। সেই খুনি আগন্তুক যেন পুরো পরিকল্পনা করেই এসেছিল চন্দ্রনাথকে ফাঁসানোর। সে ঝটপট অদূরে পড়ে থাকা নিজের রক্ত লাগা কাটা চামচটাকে তুলে নিয়ে নিজের পকেটে চালান করলো। এবার একটি রুমাল বার করে ভালো করে পরিষ্কার করে দিল চামচটা পড়ে থাকার স্থানটিকে, যাতে এই ঘরে তার নিজের রক্তের কোনো ট্রেস না পাওয়া যায়। এরপর সেই রুমালটিকে সে শক্ত করে বেঁধে ফেলল নিজের বাঁ হাতের ক্ষতস্থানে, যাতে সেখান থেকে রক্ত না গড়িয়ে বাড়ির কোথাও না পড়ে। তারপরে অপর্ণার টুম্পার রক্তে রাঙানো ছোড়াটা গ্লাভস পরিহিত হাতে সে ধীরে ধীরে নিয়ে এগিয়ে এলো বিছানায় শায়িত সংজ্ঞাহীন চন্দ্রনাথের কাছে। তারপর ছোড়াটির হাতল খুব নিখুঁতভাবে রাখল অচৈতন্য চন্দ্রনাথের হাতের ভিতরে এবং নিজের গ্লাভস পরা হাত চন্দ্রনাথের হাতের তালু এবং আঙুলগুলিকে ভালো করে রগড়াতে লাগলো ছোড়াটির হাতলটির গায়ে, যাতে সেটার গায়ে চন্দ্রনাথের হাতের ছাপ উঠে যায়। সেটা করা হয়ে গেলে ছোড়াটিকে চন্দ্রনাথের হাতের কাছেই বিছানায় ফেলে রেখে সে চলে গেল বাড়ির ছাদের ওপর। সেখান থেকে বাড়ির পেছনের পাইপ বেয়ে সে নিচে নেমে গেল, যাতে পরদিন সদর দরজা ভেতর থেকে বন্ধ দেখে সকলে ভাবে যে অপরাধী ঘরের মধ্যেই আছে। এতটা দেখার পর চোখ খুললেন অভয়চরণ। একে একে অদৃশ্য হতে লাগলো অপর্ণা এবং টুম্পার প্রেতাত্মা। চন্দ্রনাথের অবয়বটিও আবার প্রবেশ করল মামের ভেতরে। অন্যদিকে অভয়চরণের ইচ্ছে মতো একটি তীব্র আলোক রশ্মিতে পরিণত হল বেতালের জ্বলন্ত অবয়বটি এবং সেই আলোটা তীব্র বেগে প্রবেশ করল অভয়চরণের দুই চোখের ভিতরে। তিনি বুঝলেন যে আপাতত কিছু সময়ের জন্য বেতাল তাকে রক্ষা করবে মামের শরীরে ভর করা চন্দ্রনাথের প্রেতাত্মার ক্ষতিকারক প্রভাব থেকে। তাই তিনি এখন থেকে কিছুক্ষণের জন্য মামের কাছেই থাকতে পারবেন। শূন্যে ভাসমান মামের শরীর তখন পতিত হয়েছে শ্মশানভূমিতে। এখন চৈতন্য ফিরে এসেছে মামের। তার মুখ দিয়ে একটা চাপা গোঙানির আওয়াজ বেরোচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য খাবি খাচ্ছে মেয়েটা। হিমানীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। অভয়চরণও হাত ঘড়িটা দেখলেন। এখন রাত 11টা বাজে, অর্থাৎ মাত্র 1 ঘন্টা সময় আছে তাদের কাছে খুনিকে চিহ্নিত করে মামকে বাঁচানোর জন্য। তিনি ছুটে এসে কোলে তুলে জড়িয়ে ধরলেন মামকে। তারপর বজ্র গম্ভীর স্বরে চিৎকার করে উঠলেন, তোকে আমি কিছুতেই মরতে দেব না রে মা, কিছুতেই না। আর কারণ হলো আমি বুঝতে পেরেছি অপর্ণা টুম্পাকে আসলে কে খুন করেছে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে যেন বিহ্বল চোখে তাকিয়ে রইল অভয়চরণের দিকে, যেন কে আসল হত্যাকারী এই কথা জিজ্ঞেস করার শক্তিটুকু কারণ নেই। আবার চিৎকার করে উঠলেন অভয়চরণ, আর এক মুহূর্ত আমাদের সময় নষ্ট করলে চলবে না। সকলে গাড়িতে ওঠো আর ড্রাইভারকে গাড়ি নিয়ে যেতে বলো শৈলজা দেবীর বাড়ির উদ্দেশ্যে। আর কোনো কথা না বলে ওরা সকলে গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে লাগলো দ্রুত গতিতে। মামের গোঙানি এবং শ্বাসকষ্ট যেন বেড়েই চলেছে। শেষমেশ ওরা যখন শৈলজা দেবীর বাড়ির দরজায় কড়া নাড়ল, তখন রাত 11:20, অর্থাৎ আর 40 মিনিট বাকি। আগের দিনের মতো এবারও বেশ অবাক হয়ে দরজা খুলল ইন্দ্রনাথ। তারপর বিস্ময় সুরে বলে উঠল, আপনারা এত রাতে আর সঙ্গে এরা কারা? এই বাচ্চা মেয়েটা নাকি? কিন্তু তার কথায় কর্ণপাত করলেন না অভয়চরণ। মামকে কোলে নিয়েই তিনি ছুটে গেলেন সোজা বাড়ির ভেতরে। বাড়ির রান্নাঘরটা একতলাতেই অবস্থিত। সেখান থেকে ভেসে আসছে বাসন মাজার শব্দ। অভয়চরণ মামকে নিয়ে ঢুকে পড়লেন রান্নাঘরে। তার পেছনে এলো বাকি সকলে। ওদিকে তাদের এই আচরণে হতভম্ব ইন্দ্রনাথও প্রশ্ন করতে করতে ছুটে এলো তাদের পিছনে। রান্নাঘরে রাতের খাবারের এঁটো বাসনগুলো ধুচ্ছিল বাড়ির চাকর মুকুন্দ। তার খালি গা, পরনে লুঙ্গি। ওদিকে সকলকে এভাবে আসতে দেখে হাতের কাজ ফেলে ওদের দিকে বিহ্বল চোখে তাকিয়ে রইল সে।
এদিকে এত কোলাহলের মধ্যে দোতলা থেকে নিচে নেমে এসেছেন শৈলজা দেবী। তার মুখে বিস্ময় এবং বিরক্তির ছাপ। অনেক কষ্টে মামকে মুকুন্দের সামনে দাঁড় করালেন অভয়চরণ। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, চন্দ্রনাথ, যে ব্যক্তির কৃতকার্যের জন্য তোমার ফাঁসির সাজা পেতে হয়েছে, যে ব্যক্তি নৃশংসভাবে খুন করেছে তোমার অন্তঃসত্ত্বার স্ত্রী এবং কন্যাকে, সে এখন ঠিক তোমার সামনেই দাঁড়িয়ে আছে। সকলের মাথায় যেন বজ্রপাত ঘটে গেল এই কথা শুনে। ওদিকে মুকুন্দ চিৎকার করে উঠল, কি আলফাল কথা বলছেন আপনারা? হ্যাঁ, সারা বাতকুল্লা জানে যে আপনার বৌদিমণি টুম্পা দিদিমণিকে চন্দ্রনাথ দাদাবাবু। কিন্তু সে শেষ করতে পারল না তার মুখের কথা। তার আগেই ক্রুদ্ধ চিতাবাঘের মতো মাম এগিয়ে গেল মুকুন্দর কাছে। তারপর সে মুকুন্দর বাঁ হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মেরে পিছনে ঘুরিয়ে দিল। ব্যথায় চিৎকার করে উঠল মুকুন্দ। আর ঠিক তখনই রান্নাঘরের আলোয় সকলের চোখে পড়ল মুকুন্দর বাঁ হাতের উপরের বেশ কিছুটা অংশ জায়গা জুড়ে একটা পুরনো ক্ষতচিহ্ন, যেন বেশ কিছু বছর আগে কোনো তীক্ষ্ণ বস্তু দিয়ে 4টে সমান্তরাল লাইন অনুযায়ী ক্ষতের সৃষ্টি হয়েছে সেই স্থানে। সৌভাগ্যবশত তোমার বাঁ হাতের ওই ক্ষত চিহ্নটা আমি তোমাকে প্রথম দেখার সময় খেয়াল করি। একটা ভুল করে ফেলেছিলে তুমি আমাদের সামনে হাত কাটা গেঞ্জি পরে থেকে। অবশ্য সেদিন তুমি জানতে না আমি কে, এবং স্বয়ং অপর্ণার প্রেতাত্মাই আমাকে দেখাবে কিভাবে তোমার হাতে খুন হওয়ার আগে তোমার দেহের ওই স্থানেই কাঁটা চামচ দিয়ে আহত করে শেষ রক্ষা করতে চেয়েছিল সে। দৃঢ় কণ্ঠে বলে উঠলেন অভয়চরণ। কিন্তু 5 বছর আগে ও যে বলেছিল যে ওই ক্ষতচিহ্নটা নাকি সাইকেল থেকে পড়ে গিয়ে হয়েছিল। অবাক হয়ে বলে উঠল ইন্দ্রনাথ। কিন্তু ততক্ষণে কোনো অমানসিক শক্তি ভর করেছে মামের দেহে। মুকুন্দের টুঁটি চেপে ধরল সে এবং তুলে ফেলেছে মাটি থেকে 2 হাত উপরে। শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো মুকুন্দ। অবশেষে সে চিৎকার করে উঠল, মিথ্যে কথা বলেছিলাম আমি খুন করেছি ওদের দুজনকে। আমি ফাঁসিয়েছি চন্দ্রনাথ দাদাবাবুকে এবং তা করেছি শুধুমাত্র শৈলজা মা ঠাকুরের কথায়। এই বিস্ফোরক কথা শুনে সকলে ঘুরে তাকালো পেছনে দাঁড়ানো শৈলজা দেবীর দিকে। থরথর করে কাঁপছে তার শরীরটা। তার বিস্ফারিত চোখ দুটি যেন পুতুলের বাইরে বেরিয়ে আসতে চাইছে। শেষ পর্যন্ত আপনি মা হয়ে নিজের বৌমা আর নাতনিকে খুন করালেন এবং নিজের ছেলেকে মিথ্যে অপরাধে ফাঁসি কাঠে ঝোলালেন। স্তম্ভিত অভয়চরণ বলে উঠলেন। আর সহ্য করতে পারলেন না শৈলজা দেবী। অত্যাধিক বিদ্বেষ এবং ঘৃণা মেশানো স্বরে তিনি উন্মাদের ভঙ্গিতে বলে উঠলেন, আমি মুকুন্দকে দিয়ে এই কাজ করিয়েছি। আমি সব চন্দ্রনাথ মঠকে রূপে আপনার চরিত্র নিয়ে সন্দেহ করে তার ঝুঁকের সাথে মিশে এইসব কথাগুলোকে কাজে লাগিয়েছিলাম। আমি করেছিলাম এই পরিকল্পনা। সেই সময় রানাঘাটে আমি দিদির বাড়িতে মুকুন্দও ছুটি নিয়েছে কিছুদিনের জন্য। আমি ফোনে পয়সার লোভ দেখিয়ে এই কাজ করাই মুকুন্দকে দিয়ে। কিন্তু কেন করালেন আপনি এই কাজ? জানতে চাইলেন অভয়চরণ। পাগলের মতন খিলখিল শব্দে হেসে উঠলেন শৈলজা দেবী। তারপর বললেন, তোমরা কেউ জানো না যে চন্দ্রনাথ আমার গর্ভজাত সন্তান ছিল না। আমার প্রথম সন্তানকে আমি মৃত অবস্থায় প্রসব করি। হাসপাতালের বড্ড ভেঙে পড়েছিলাম আমি। সেটা ছিল একটা সরকারি হাসপাতাল। আমার বেডের পাশেই একটা ফুটফুটে সন্তানকে জন্ম দিয়েছিল কোনো এক অজ্ঞাত কুলশীল ভিখারিনী। কিন্তু তার কোনো পিতৃ পরিচয় ছিল না। রাস্তায় ওই অবস্থায় পড়ে থাকতে দেখে কেউ দয়া করে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে যায়। কিন্তু সন্তানের জন্ম দিয়েই মৃত্যু হলো ভিখারিনীর। সেই সময় আমার অবস্থা দেখে ওই হাসপাতালের ডাক্তারদের কাছে আমার স্বামী অনুরোধ করলেন যে ভিখারিনীটির সন্তানটিকে যেন আমার কোলে তুলে দেওয়া হয়। তারা রাজি হলেন। এই কথা শুধু আমি জানি, আর জানতেন আমার স্বামী এবং ওই হাসপাতালের কিছু ডাক্তারেরা। আমি খুশি মনে বাচ্চাটাকে নিয়ে বাড়ি এলাম
তার নাম রাখলাম চন্দ্রনাথ। প্রথম আমি ওকে নিজের ছেলের মতোই দেখতাম, কিন্তু 9 বছরের মাথায় ইন্দ্র হওয়ার পরে আমি যেন বুঝলাম নিজের আর পরের রক্তের সম্পর্কের তফাৎ কতটা। তাছাড়া আমি চাইতাম যে আমার স্বামীর সম্পত্তির সম্পূর্ণ অংশই যেন আমার গর্ভজাত সন্তান ইন্দ্র পায়। তাই মনে মনে পরিকল্পনা করতে লাগলাম কিভাবে চন্দ্র আর ওর গোটা পরিবারকেই পথের মাঝখান দিয়ে সরানো যায়। ঘৃণায় মুখ কুঞ্চিত করে উঠল ইন্দ্রনাথ, বলে উঠল, ছি 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 মা, ছি ছি ছি। আমি জানতাম যে দাদা নির্দোষ, কিন্তু তুমি এমন নোংরা কাজ করতে পারো আমি স্বপ্নেও ভাবিনি। ততক্ষণে মাম ছেড়ে দিয়েছে মুকুন্দকে। সে এখন জ্বলন্ত চোখে চেয়ে আছে শৈলজা দেবীর দিকে। ওদিকে মুকুন্দ সবাইকে ছেলে ছুটে গেল শৈলজা দেবীর দিকে। তারপর কাঁপতে কাঁপতে বলল, চলুন মা ঠাকুরুন, আমরা পালাই। ওই মেয়েটার মধ্যে চন্দ্রনাথের আত্মা আছে, ও মেরে ফেলবে আমাদের। কিন্তু কথা শেষ করতে পারল না সে। সকলে দেখল যে মাম মৃদু পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শৈলজা আর মুকুন্দের দিকে। হঠাৎ ওরা দুজনে নিজেদের হাত দুটো গলার কাছে মুঠো করে যন্ত্রণায় কাতরে উঠল, যেন কোনো অদৃশ্য দড়ির ফাঁস গলার স্বর ক্রমশ রুদ্ধ করে দিচ্ছে দুজনের, রুদ্ধ করে ফেলছে শ্বাসযন্ত্রকে। সেই সাথে সাথেই ধীরে ধীরে শূন্যে উঠতে লাগলো ওদের শরীর দুটো। ওদের গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু সামনে পেছনে ক্রমাগত ছটফট করতে লাগলো ওদের দুজনের পা দুটি। বিস্ফারিত হয়ে উঠল ওদের চোখ, বেরিয়ে এলো জিভ। আমাদের দেশে ফাঁসি দেওয়ার সময় গলায় দড়ির ফাঁস পরানোর পরে সরিয়ে দেওয়া হয় আসামির পায়ের নিচের পাটাতন। এতে গলার মাঝে থাকা শিরদাঁড়ার অংশ ভেঙে গিয়ে অপরাধীর মৃত্যু হয় নিমেষের মধ্যে। কিন্তু অন্যান্য দেশে ফাঁসি হওয়ার সময় গলায় ফাঁস পরিয়ে ক্রেনের সাহায্যে ধীরে ধীরে শূন্যে তোলা হয় আসামির দেহটাকে। এতে আরও বেশি সময় ধরে আরও বেশি কষ্ট ভোগ করতে হয় আসামিকে। আজ ঠিক যেমন হচ্ছে শৈলজা এবং মুকুন্দের সাথে। অবশেষে ওদের নিথর শরীর দুটো শূন্য থেকে ঝপ করে পড়ল মেঝের উপর। কান্নায় ভেঙে পড়ল ইন্দ্রনাথ এবং সেই সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মাম। শুধু একবার যেন কেঁপে উঠল মামের শরীরটা, আর তারপরেই একটি পুঞ্জীভূত কালো ধোঁয়ার তরঙ্গ যেন বেরিয়ে আসতে লাগলো তার নাক মুখ থেকে। বাড়ির খোলা জালনা দিয়েই সেই ধোঁয়া ছুটে বেরিয়ে গেল বাইরে, ওই দূর রাতের আকাশের বুকে। যেন আর কখনো না ফেরার প্রতিশ্রুতি দিয়ে মুক্তি লাভ করল চন্দ্রনাথের অতৃপ্ত আত্মা। চোখে দেখা না গেলেও হয়তো তাকেই অনুসরণ করল অপর্ণা এবং টুম্পার প্রেতাত্মারাও। হাতের ঘড়ির দিকে তাকালেন অভয়চরণ। এখন 12টা বাজতে মাত্র কয়েক সেকেন্ড বাকি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করে নিজের দেহে থাকা বেতালের সত্তাটিকেও বিদায় জানালেন তিনি। সেদিন রাত্রেই ওরা বাতকুল্লাকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে ফিরে চলল কলকাতার পথে। এমন সময় হিমানির মোবাইলে তার স্বামী অশোকের ফোন এলো। সে বলল, হিমু, আমি চেন্নাই এয়ারপোর্টে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট। তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? আমি ফিরেই মামকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। দেখো না, ওর কিচ্ছু হবে না। হিমানি মুচকি হেসে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার পাশে বসে থাকা মামকে ফোনটা এগিয়ে দিল। মাম ফোনটা কানে নিয়ে হাসি মুখে বাবাকে বলে উঠল, তোমাকে আসতে হবে না বাপি, তুমি ফিরে যাও। আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, আর কিচ্ছুটি হয় না আমার। শেষ হলো প্রলয় কুমার নাথের লেখা গল্প ফাঁস। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন একটা গল্পে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।